এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয় থেকে অতি গুরুত্বপূর্ণ সেরা ৬৫টি SAQ প্রশ্ন বা শর্ট প্রশ্ন বলে দেব। আশা রাখি ইতিহাস বিষয় থেকে তোমার যদি এই গুরুত্বপূর্ণ ৬৫টি SAQ প্রশ্ন ভালোভাবে পড়া থাকে তাহলে এখান থেকেই তুমি সামনের ইতিহাস পরীক্ষায় অনেক SAQ প্রশ্নই কমন পেয়ে যাবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা কয়েকদিন পরেই ইতিহাস পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেব গুরুত্বপূর্ণ SAQ প্রশ্নগুলি। তো প্রথমে দেখে নেব দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলি। তোমরা প্রত্যেকে জানো প্রথম অধ্যায় থেকে তোমাদের কোনো SAQ প্রশ্ন আসে না। তো দেখে নেব ডিরেক্ট দ্বিতীয় অধ্যায়। একের দাগের প্রশ্ন, ভারতের কয়েকটি পর্তুগিজ বাণিজ্য কুঠির নাম লেখো। উত্তর, বোম্বাই, কোচিন, দিউ, হুগলি প্রভৃতি। দুয়ের দাগের প্রশ্ন, বৈদেশিক বাণিজ্য চীনের কোন বন্দর দুটিতে সীমাবদ্ধ ছিল? উত্তর, ক্যান্টন ও মেকাও বন্দর দুটিতে। তিনের দাগের প্রশ্ন, আলীনগরের সন্ধি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর, ১৭৫৭ খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বাংলার নবাব সিরাজউদ্দৌলার। চারের দাগে, উপনিবেশবাদ বলতে কী বোঝো? উত্তর, কোনো অঞ্চলের অধিবাসীদের ওপর সাম্রাজ্যবাদী নীতি অনুসরণকারী অন্য কোনো সার্বভৌম শক্তির শাসন প্রতিষ্ঠা হওয়াকে উপনিবেশবাদ বলে। পাঁচের দাগে, কোন মার্কিন সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন? উত্তর, ১৮৫৪ খ্রিস্টাব্দে কমোডর পেরি সর্বপ্রথম জাপানের ইয়াডো বন্দরে পদার্পণ করেন। ছয়ের দাগে, স্পেনীয় আর্মাডা কি? উত্তর, স্পেনের নৌবাহিনীকে স্পেনীয় আর্মাডা বলে। ৭, পোর্টসমাউথের সন্ধি কবে কাদের মধ্যে হয়? উত্তর, ১৯০৫ খ্রিস্টাব্দে জাপান ও রাশিয়ার মধ্যে। ৮, ভারতের কয়েকটি ইংরেজ বাণিজ্য কুঠির নাম লেখো। উত্তর, সুরাট, মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা। ৯, ১৬১২ খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথমে ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয়? উত্তর, সুরাট বন্দরে। ১০, লগ্নি পুঁজি কি? উত্তর, শিল্প ও বাণিজ্য থেকে অর্জিত অতিরিক্ত পুঁজি বা মুনাফা যখন আরও মুনাফা অর্জনের জন্য আবার কোনো শিল্প অথবা বাণিজ্যে বিনিয়োগ করা হয় তখন তাকে লগ্নি পুঁজি বলে। তো বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখতে চাই এখানকার প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং সামনের ইতিহাস পরীক্ষায় আসার মতো, তাই আমি তোমাদেরকে বলে রাখতে চাই এখানকার প্রত্যেকটা প্রশ্ন তুমি এখনই খাতায় নোট করে নিয়ে ভালোভাবে পড়ে ফেলো। আশা রাখছি এখান থেকে তুমি সামনের পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং তোমরা যারা এইরকম আরও চাও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এবং এর আগের একটা ভিডিওতে আমি ইতিহাস বিষয়ের অতি গুরুত্বপূর্ণ ১০০টি MCQ প্রশ্ন নিয়ে ভিডিও বানিয়েছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টের লিঙ্কে ক্লিক করে ইতিহাস বিষয়ের অতি গুরুত্বপূর্ণ ১০০টি MCQ প্রশ্নের ভিডিওটি দেখে নিও। তো এরপরে দেখে নেব ১১ দাগে, মার্কেন্টাইল বাদ কি? উত্তর, ১৬-১৮ শতকে ইউরোপে এক বাণিজ্যিক ব্যবস্থা চালু হয় যেখানে সরকার রাজ্যের সমস্ত বাণিজ্যিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করত। এই ব্যবস্থায় দেশের রপ্তানি সর্বদা দেশের আমদানির পরিমাণের থেকে বেশি হতো। এটি মার্কেন্টাইল বাদ নামে পরিচিত। এরপর দেখে নেব ১২ দাগে, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? উত্তর, যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্য কোনো দেশের শাসন কায়েম করে তাকে বলে সাম্রাজ্যবাদ। ১৩ দাগে, বাণিজ্যিক পুঁজি কি? উত্তর, যে পুঁজি উৎপাদনের পরিবর্তে শুধুমাত্র ব্যবসা বাণিজ্য চালানোর জন্য ব্যবহার করা হয় তাকে বাণিজ্যিক পুঁজি বলে। এরপর দেখানো ১৪ দাগে, শ্বেতাঙ্গদের বোঝা বলতে কী বোঝো? প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়ে রাখবে। ইউরোপের ঔপনিবেশিক শ্বেতাঙ্গ বাসিন্দাদের মধ্যে অনেকে নিজ জাতির শ্রেষ্ঠত্ব তুলে ধরতেন এবং দাবি করতেন যে এশিয়া বা আফ্রিকার মতো পিছিয়ে পড়া কৃষ্ণাঙ্গ জাতিগুলির উন্নতির দায়িত্ব পালন করতে হবে। শ্বেতাঙ্গদের এই মানসিকতাকে রুডিয়ার্ড কিপলিং শ্বেতাঙ্গদের বোঝা বলে চিহ্নিত করেছেন। এরপর দেখানো ১৫ দাগের প্রশ্ন, বর্ণ বৈষম্য নীতি কি? উত্তর, সাম্রাজ্যবাদী সাদা চামড়ার শাসক জাতি কালো চামড়ার শাসিত জাতির প্রতি যে বৈষম্যমূলক শাসন নীতি কায়েম করে তাকে বর্ণ বৈষম্য নীতি বলে। এরপর দেখে নাও ১৬ দাগে, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মুক্তদ্বার নীতি কি? উত্তর, চীনা ভূখণ্ডে ইউরোপীয় দেশগুলির উপনিবেশ স্থাপন রোধ করার জন্য মার্কিন পররাষ্ট্র সচিব জন হে ১৮৯৯ খ্রিস্টাব্দে মুক্তদ্বার নীতি ঘোষণা করেন। এর দ্বারা চীনের অখণ্ডতা রক্ষার এবং চীনা ভূখণ্ডে যে কোনো দেশের বণিক বা বণিক গোষ্ঠীকে অবাধে বাণিজ্য করার অধিকারের কথা বলা হয়। এরপর ১৭ দাগের প্রশ্ন, উপনিবেশ বলতে কী বোঝো? উত্তর, সাধারণভাবে বলা যায় কোনো দেশ যদি অন্য কোনো দেশের ভূখণ্ড বা অঞ্চলকে নিজের অধীনস্থ করে নেয়
তাহলে সেই অঞ্চলটিকে বলা হয় বিজয়ী দেশটির উপনিবেশ। 18 দাগের প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়ে রাখবে। আফ্রিকা কাড়াকাড়ি বলতে কি বোঝো? উত্তর, নব আবিষ্কৃত আফ্রিকায় ইউরোপীয়রা যে উপনিবেশ দখলের যে লড়াই শুরু করে তা আফ্রিকা কাড়াকাড়ি নামে পরিচিত। এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো, তোমরা ভালোভাবে পড়ে রাখবে। এরপরে 19 দাগে আফ্রিকা কেন অন্ধকারচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত? উত্তর, 19 শতকের মধ্যভাগ পর্যন্ত ইউরোপবাসীর কাছে সমগ্র আফ্রিকায় অজ্ঞাত ও অনাবিষ্কৃত ছিল, তাই আফ্রিকা অন্ধকারচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত। এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়ে রাখবে। 20 দাগে নতুন বিশ্ব বলতে কি বোঝো? উত্তর, 17-18 শতক নাগাদ স্পেন, পর্তুগাল, ব্রিটেন প্রভৃতি ইউরোপীয় দেশগুলি আমেরিকা মহাদেশের নতুন উপনিবেশ গড়ে তোলে। এই উপনিবেশটি নতুন বিশ্ব নামে পরিচিত। তো দ্বিতীয় অধ্যায় থেকে যে 20টি SAQ প্রশ্ন বলা হলো, এখান থেকে তোমার যদি প্রত্যেকটা প্রশ্ন পড়া থাকে, আমি আশা রাখছি যে কটি SAQ প্রশ্নই আসুক দ্বিতীয় অধ্যায় থেকে তুমি কিন্তু লিখতে পারবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা চাও এইরকম আরও অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কেননা এরপরের ভিডিওগুলিতে আমি যে সাজেশনগুলি তোমাদের জন্য নিয়ে আসব, তুমি যদি সেগুলি ফলো করে ভালোভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাও, তাহলেই কিন্তু অনেক ভালো রেজাল্ট করতে পারবে। তাই তোমাদের বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কেননা একমাত্র আমাদের চ্যানেল থেকে উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটি সাবজেক্টের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি উত্তর সহ আলোচনা করা হয়। তো চলো এরপরে দেখে নেব তৃতীয় অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ SAQ প্রশ্নগুলি। তো দেখে নাও, তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি। 1 দাগের প্রশ্ন, কে কবে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? উত্তর, বড়লাট লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। 2 দাগে কে কবে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন? উত্তর, রবার্ট ক্লাইভ 1765 খ্রিস্টাব্দে। 3 চিরস্থায়ী বন্দোবস্ত কে কবে প্রবর্তন করেন? উত্তর, 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস। 4 একশালা বন্দোবস্ত ও 5 শালা বন্দোবস্ত কে চালু করেন? উত্তর, ওয়ারেন হেস্টিং। 5 রায়তওয়ারি বন্দোবস্ত কোথায় ও কবে চালু হয়? উত্তর, দক্ষিণ ভারতের টমাস মনরো 1820 খ্রিস্টাব্দে রায়তওয়ারি বন্দোবস্ত চালু করেন। 6 সতীদাহ প্রথা কবে নিষিদ্ধ হয়? উত্তর, 1829 খ্রিস্টাব্দে 17 নম্বর রেগুলেশনের দ্বারা। এরপর দেখেন 7 দাগে বেসিনের চুক্তি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর, 1802 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে। এরপর দেখেন 8 ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? স্যার এলিজা এমপি। প্রশ্নটি গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়ে রাখবে। 9 সম্পদের বহির্গমন বলতে কি বোঝো? উত্তর, পলাশির যুদ্ধের জয়ের পর কোম্পানি অষ্টাদশ শতকের মধ্যভাগে বাংলা ও ভারতের অন্যান্য প্রান্ত থেকে কোনো প্রতিদান ছাড়াই বিপুল পরিমাণ অর্থ ইংল্যান্ডে চালান করছিল। ঐতিহাসিকদের মতে এই ঘটনাটি সম্পদের বহির্গমন নামে পরিচিত। 10 অবশিল্পায়ন বলতে কি বোঝো? উত্তর, ব্রিটিশ শাসনকালে ভারতের বাজারগুলি ইংল্যান্ডের শিল্প কারখানায় উৎপাদিত পণ্যে ছেয়ে গেলে দেশের চিরাচরিত কুটির শিল্প ধ্বংস হয়ে যায়। এই ঘটনাটি অবশিল্পায়ন নামে পরিচিত। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নটি, ভালোভাবে পড়ে রাখবে। 11 দাগে কে কবে পাঞ্জাব জয় করে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন? উত্তর, 1849 খ্রিস্টাব্দে ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। 12 দাদন কি? উত্তর, দাদন কথাটির অর্থ অগ্রিম অর্থ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বাংলার তাঁতিদের বস্ত্র উৎপাদনের জন্য কুঠিগুলি থেকে যে অগ্রিম অর্থ প্রদান করত তাকে দাদন বলা হতো। এরপর দেখেন 13 দাগে কোর্ট কর্নওয়ালিস কি? প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং সামনের ইতিহাস পরীক্ষায় আসার মতো, তাই তোমরা ভালোভাবে পড়ে রাখবে। তো দেখে নাও, ভারতের বড়লাট কর্নওয়ালিস এদেশের কোম্পানির কর্মচারীদের দুর্নীতি দমন ও ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে 1793 খ্রিস্টাব্দে ব্রিটিশ বিভিন্ন নীতি ও গণপদ্ধতি প্রবর্তন করেন, যা কোর্ট কর্নওয়ালিস নামে পরিচিত। প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করে নাও, এখনও কিছুদিন পরীক্ষার বাকি আছে। তোমার যদি প্রত্যেকটা প্রশ্ন এখান থেকে পড়া থাকে, তোমাদের বারবার বলছি অনেক প্রশ্ন বন্ধুরা তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। এরপর দেখে নাও 14 দাগে গ্যারান্টি ব্যবস্থা কি? উত্তর, ভারতের রেলপথ নির্মাণে ব্রিটিশ কোম্পানিগুলিকে উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে ব্রিটিশ সরকার তাদের বিনামূল্যে জমিদান, বার্ষিক বিনিয়োগের উপর নির্দিষ্ট হারে সুদ প্রদান প্রভৃতি বিষয়ে গ্যারান্টি দেয়, যা গ্যারান্টি ব্যবস্থা নামে পরিচিত। 15 দাগে ভারতীয় ভাষা ও সাহিত্য শিক্ষার জন্য বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয় করা হয় কোন আইনে? উত্তর, 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে। 16 দাগে সূর্যাস্ত আইন কি? উত্তর, চিরস্থায়ী বন্দোবস্তে বলা হয় যে প্রতিটি বাংলা বছরের শেষ দিনে সূর্য অস্ত যাওয়ার আগে জমিদার বা তালুকদারকে
তাদের নির্দিষ্ট রাজস্ব পরিশোধ করতে হবে, অন্যথায় তার সমগ্র জমিদারি সরকার বাজেয়াপ্ত করে নেবে। এই বিধি সূর্যাস্ত আইন নামে পরিচিত। এরপর দেখেন 17 দাগে পত্তনি প্রথা কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়ে রাখবে। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হওয়ার পর অনেক জমিদার রাজস্ব আদায়ের সুবিধার জন্য তাদের জমিদারের অংশ ছোট ছোট ভাগে ভাগ করে নির্দিষ্ট রাজস্ব প্রদানের শর্তে কয়েকজন ব্যক্তিকে বন্দোবস্ত বা পত্তনি দিতেন। এই ব্যবস্থা পত্তনি প্রথা নামে পরিচিত। 18 দাগের প্রশ্ন, পলাশীর লুণ্ঠন কি? উত্তর, পলাশীর যুদ্ধের জয়ের পর ইংরেজ সরকার কোনো প্রতিদান ছাড়াই বিপুল পরিমাণ অর্থ ও সম্পদ ইংল্যান্ডে পাচার করেছিল। এই ঘটনাটি পলাশীর লুণ্ঠন নামে পরিচিত। এরপর দেখেন 19 দাগে তাইপিং বিদ্রোহ কবে ও কেন হয়? উত্তর, চীনে 1850 খ্রিস্টাব্দে মাঞ্চু সরকারের অপশাসন ও দুর্নীতির কারণে তাইপিং বিদ্রোহ হয়। 20 দাগে উন্মুক্তদার নীতি কি এবং কে এর প্রবক্তা? উত্তর, চীনের উন্মুক্ত বাণিজ্য নীতি সব দেশের জন্য সমান রাখার জন্য 1899 খ্রিস্টাব্দে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে একটি নীতি প্রয়োগের কথা ঘোষণা করেন, যা উন্মুক্ত দান নীতি নামে পরিচিত। 21 দাগে নজরানা পদ্ধতি বলতে কি বোঝো? উত্তর, কোনো বিদেশি দূত বাণিজ্যের উদ্দেশ্যে চীন সম্রাটের সাক্ষাৎ প্রার্থী হলে প্রথমে তাকে চীন সম্রাটের প্রতি বর্ষতা স্বীকারের নিদর্শন স্বরূপ উপহার দিতে হতো। এটি নজরানা পদ্ধতি নামে পরিচিত। 22 দাগে কাও তাও প্রথা কি? উত্তর, কোনো বিদেশি দূত বাণিজ্যের উদ্দেশ্যে চীন সম্রাটের সাক্ষাৎ প্রার্থী হলে প্রথমে তাকে চীন সম্রাটের প্রতি বর্ষতা স্বীকারের নিদর্শন স্বরূপ সম্রাটের সামনে ভূমি পর্যন্ত নতে হতো। এটি কাও তাও প্রথা নামে পরিচিত। এরপর দেখে নাও 23 দাগে সিমনো সৈকির সন্ধি কবে ও কাদের মধ্যে হয়? উত্তর, 1895 খ্রিস্টাব্দে চীন ও জাপানের মধ্যে। এরপর দেখানো 24 দাগে কেন্টন বাণিজ্য বলতে কি বোঝায়? উত্তর, চীনা আদালত 1759 খ্রিস্টাব্দে শুধুমাত্র কেন্টন বন্দরকেই বিদেশি বাণিজ্যের জন্য খুলে দেয়। এভাবে কেন্টন বন্দরকে কেন্দ্র করে চীনে বিদেশিদের এক বন্দর কেন্দ্রিক যে বাণিজ্য প্রথার সূচনা হয় তা কেন্টন প্রথা বা কেন্টন বাণিজ্য নামে পরিচিত। 25 দাগে অর্থাৎ 3য় অধ্যায়ের শেষের প্রশ্ন, চীনের রুদ্ধদ্বার নীতি কি? উত্তর, কেন্টন বাণিজ্যে অংশগ্রহণকারী বিদেশি বণিকদের চীনা ফৌজদারি ও বাণিজ্যিক আইন মেনে চলতে হতো এবং বাণিজ্যের মরশুম শেষে বন্দর ছেড়ে চলে যেতে হতো। বণিকদের চীনা ভাষা ও আদব কায়দা শিক্ষা, বাণিজ্য কুটিতে আগ্নেয়াস্ত্র প্রবেশ নিষিদ্ধ ছিল। এই কঠোর নীতি রুদ্ধদ্বার নীতি নামে পরিচিত। তো বন্ধুরা, আমি তোমাদেরকে বারবার বলছি, সারা ইউটিউবে একমাত্র আমাদের চ্যানেল থেকে উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটি অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন সহ বড় প্রশ্নের ভিডিওগুলি আপলোড করা হয়। তাই তোমরা যারা চাও যে এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক আর এগুলি পড়ে তুমি সামনের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরপরে দেখে নেব গুরুত্বপূর্ণ 4র্থ অধ্যায় থেকে প্রশ্নগুলি। তো দেখে নাও 1 দাগে ভারতে কে কবে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেন? প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়ে রাখবে। স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেন। 2 দাগের প্রশ্ন, কলকাতা মাদ্রাসা কে কবে প্রতিষ্ঠা করেন? উত্তর, 1781 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিং। 3 কবে কাদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর, 1932 খ্রিস্টাব্দে গান্ধীজি ও বি.আর. আম্বেদকরের মধ্যে। 4 3 আইন কি? উত্তর, ব্রিটিশ সরকার বাল্যবিবাহ, বহুবিবাহ নিষিদ্ধ করা ও অসবর্ণ বিবাহকে আইনসিদ্ধ করার জন্য 1872 খ্রিস্টাব্দে একটি আইন পাশ করে। এই আইন 3 আইন নামে পরিচিত। 5 চুইয়ে পড়া নীতি কি? উত্তর, ভারতের উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটলে তা মধ্যবিত্তের মাধ্যমে ক্রমে সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে পড়বে। ম্যাকলের পরিকল্পিত এই নীতি চুইয়ে পড়া নীতি নামে পরিচিত। প্রশ্নটি গুরুত্বপূর্ণ বন্ধুরা, আর এভাবে তোমাদের আমি বারবার বলছি, কেউ সাজেশনে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পড়ে শোনায় না। আমি তোমরা যাতে বুঝতে পারো প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের সামনে পড়ে পড়ে বলছি। তাই বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে শেষ মুহূর্তের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমাদের আমি কিছুটা হলেও সাহায্য করতে পারি। এরপর দেখানো 6 দাগে আলেকজান্ডার ডাফ কে? উত্তর, আলেকজান্ডার ডাফ ছিলেন একজন স্কটিশ মিশনারি। তিনি ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটাতে উদ্যোগ নেন এবং কলকাতায় স্কটিশ চার্চ কলেজ প্রতিষ্ঠা করেন। 7 কবে কার উদ্যোগে বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা হয়? উত্তর, 1792 খ্রিস্টাব্দে জোনাথন ডানকানের নেতৃত্বে। 8 উডের ডেসপেস কি? উত্তর, ভারতের ব্রিটিশ সরকারের বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি
চার্লস উড 1854 খ্রিস্টাব্দে শিক্ষা সংক্রান্ত একটি নির্দেশনামা প্রকাশ করেন, যা উডের ডেসপেস নামে পরিচিত। এই নির্দেশনামা অনুসারে আধুনিক ভারতের শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল। 9 ব্রাহ্মসভা কে কবে প্রতিষ্ঠা করেন? উত্তর 1828 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়। 10 রাজা রামমোহন রায় কর্তৃক প্রকাশিত দুটি সংবাদপত্রের নাম লেখো। উত্তর সংবাদ কৌমুদি ও মিরাতুল আকবর। 11 দাগে নববঙ্গ আন্দোলন বলতে কি বোঝো? উত্তর আগে সমাজে বহু কুসংস্কার প্রচলিত ছিল। ডিরোজি ও তার অনুগামীরা এই কুসংস্কারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে পুরাতন ব্যবস্থার ভিত নাড়িয়ে দিয়েছিলেন। ডিরোজি অনুগামীদের বলা হতো নববঙ্গ বা ইয়ং বেঙ্গল। কুসংস্কারের বিরুদ্ধে তাদের আন্দোলনকে বলা হতো নববঙ্গ আন্দোলন। এরপর দেখে নাও 12 দাগে স্বামী বিবেকানন্দের লেখা দুটি বইয়ের নাম লেখো। উত্তর পরিব্রাজক ও বর্তমান ভারত। এই দুটি কিন্তু স্বামী বিবেকানন্দের লেখা দুটি বিখ্যাত বই। তো এরপর দেখে নাও 13 দাগে কে কবে বিধবা আইন পাস করেন? উত্তর 1856 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহযোগিতায় লর্ড ডালহৌসি বিধবা বিবাহ আইন পাশ করেন। 14 দাগে আর্য সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন? উত্তর স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 খ্রিস্টাব্দে। এরপর 15 দাগের প্রশ্ন, মেকলে মিনিট কি? উত্তর বোর্ড অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি মেকলে 1835 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড বেন্টিংয়ের কাছে ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য একটি প্রতিবেদন বা মিনিট প্রকাশ করেন, যা মেকলে মিনিট নামে পরিচিত। 16 চার্লস উড কে ছিলেন? উত্তর চার্লস উড ছিলেন ভারতের ব্রিটিশ সরকারের বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। তিনি এদেশের সরকারি শিক্ষানীতির উপর উডের ডেসপেস নামক একটি পরিকল্পনা পেশ করেন। এরপর দেখুন 17 দাগে দলিত কাদের বলা হতো? উত্তর ভারতের ব্রাহ্মণ সহ উচ্চবর্ণের শোষণে শোষিত মাহার, চামার, হরিজন, নাদার প্রভৃতি নিম্নবর্গের লোকেরা দলিত নামে পরিচিত। এরপর দেখুন 18 দাগে মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন বিদেশির নাম লেখো। উত্তর বেঞ্জামিন ব্রাডলি ও ফিলিপ স্টাফ। এরপরে 19 দাগের প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহ বলতে কি বোঝো? প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়ে রাখবে। বিংশ শতকের শুরুতেই দক্ষিণ ভারতের ভাইকমে বন্য হিন্দুদের একটি মন্দিরের নিকটবর্তী রাস্তা দিয়ে নিম্নবর্ণের মানুষদের চলাচল নিষিদ্ধ ছিল। নিম্নবর্ণের মানুষের জন্য এই রাস্তা খুলে দেওয়ার দাবিতে শ্রী নারায়ণ গুরু তীব্র আন্দোলন গড়ে তোলেন, যা ভাইকম সত্যাগ্রহ নামে পরিচিত। এরপর দেখানো সবার শেষের প্রশ্ন, অর্থাৎ 20 দাগে শত দিবসের সংস্কার কি? উত্তর চীনা সম্রাট সে দেশের সংস্কারকের দাবি মেনে 1898 খ্রিস্টাব্দে এক সংস্কার কর্মসূচি ঘোষণা করেন। এই সংস্কার কার্য 100 দিন ধরে চলে বলে তা শত দিবসের সংস্কার নামে পরিচিত। তো এই ছিল বন্ধুরা উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ 65টি এসিকিউ প্রশ্ন। এর পরের ভিডিওতে আমি উচ্চ মাধ্যমিকের পঞ্চম থেকে অষ্টম অধ্যায়েরও অতি গুরুত্বপূর্ণ এসিকিউ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। একটা ভিডিওতে সমস্ত এসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করলে ভিডিওটি অনেক বড় হয়ে যেত, তাই আমি আজকের এই ভিডিওতে প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ এসিকিউ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলাম। তাই বন্ধুরা তোমরা যারা চাও এরপরের অধ্যায়গুলিরও অতি গুরুত্বপূর্ণ এসিকিউ প্রশ্নের ভিডিওটি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, আর তুমি শেষ মুহূর্তের জন্য আমার দেওয়া সাজেশনগুলি পড়ে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারো, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এবং ভিডিওটি শেষে তোমাদের মনে করিয়ে দিতে চাই, এর আগের একটি ভিডিওতে আমি উচ্চ মাধ্যমিকের সমস্ত ইতিহাস বিষয় থেকে 100টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আগেই আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওটি কোনো কারণে মিস করে গেছো বা দেখতে পারোনি, তারা আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অথবা ফার্স্ট কমেন্টের লিঙ্কে ক্লিক করে অতি গুরুত্বপূর্ণ 100টি এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখে নিও। আমি আশা রাখছি বেশিরভাগ প্রশ্ন তোমরা কিন্তু এই ভিডিওগুলি থেকেই কমন পেয়ে যাবে। তো বন্ধুরা আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।